সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ২৪ ঘন্টা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি রেজাউল করিম সিদ্দিক এবং আমাদের আজকের আলোচনার বিষয় অস্থির মধ্যপ্রাচ্য, ঝুঁকিতে প্রবাসীরা। দর্শক, আপনারাও আমাদের এই সাথে যোগ দিতে পারেন ফেসবুকের মাধ্যমে 24ঘন্টা.যমুনা টেলিভিশন এই পেজে। আমরা আজকে যে আলোচনাটি করছি সেটি অস্থির মধ্যপ্রাচ্য, ঝুঁকিতে প্রবাসীরা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জামির, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এম শাহিদুজ্জামান এবং সাবেক রাষ্ট্রদূত আশফাকুর রহমান। দর্শক, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমাদের এই মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমাদের দেশের যে সমস্ত মানুষ সেখানে কাজ করতে গিয়েছেন, সেখান থেকে অর্থ উপার্জন করছেন আমাদের দেশের জন্য, তারা কিন্তু একটা চরম ঝুঁকির মধ্যে পড়েছেন। আমরা গত কয়েকদিনের পত্রপত্রিকাতে যে চিত্রগুলো পেয়েছি সেগুলো অত্যন্ত ভয়ানক চিত্র এবং আমাদের দেশের মানুষের জন্য কিছু উদ্বেগেরও বিষয়। আমরা 11ই আগস্ট তারিখে ইত্তেফাকে যে প্রকাশিত হয়েছে সেখানে তথ্যে দেখা যাচ্ছে যে লিবিয়ায় জীবনের ঝুঁকিতে 50,000 বাংলাদেশি। আমরা একই দিনে দেখেছি ইরাকের চলমান সংকটে বাংলাদেশের উদ্বেগ। আমরা ইরাকে দেখেছি যে এর আগে নানা রকম পরিস্থিতির কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেকের জীবন বিপন্ন হচ্ছে। আমি প্রথমেই জনাব আশফাকুর রহমান সাহেব আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে কতগুলো অবস্থা আমরা দেখছি খুব সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন এবং আমাদের অর্থনীতির দৃষ্টিভঙ্গি থেকে, আমাদের প্রবাসীদের জীবন ধারণের দৃষ্টিভঙ্গি থেকে, সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ। 1976 থেকে জি, আমরা মধ্যপ্রাচ্যে বাংলাদেশি পাঠাতে আরম্ভ করি। আমি তখন মিনিস্ট্রি অফ লেবারের সাথে একটু জড়িত ছিলাম, তো এগুলো পাঠানো হয়েছে বিভিন্ন জায়গায়। আমরা লিবিয়া প্রথম পাঠিয়েছি ইরানে। তো ইরানটা মধ্যপ্রাচ্য নাও বলতে পারেন। আমরা পাঠিয়েছি লিবিয়া, আমরা পাঠিয়েছি আরও কিছু দেশ, ওখানে ইউএইতে এই পাঠিয়ে সবচেয়ে বড়টা পাঠালাম আমরা সৌদি আরবিয়া। এটা 80s দিকে, 80s 90s দিকে আমরা এটা পাঠিয়েছি। তো যখন আমরা পাঠালাম তখন মধ্যপ্রাচ্যের অবস্থা এই ছিল যে বেশিরভাগই ডিক্টেটরশিপ ওখানে ছিল, বেশিরভাগ দেশে ডিক্টেটরশিপ ছিল, সব কিছু স্টেবল ছিল এবং তারা প্রো আমেরিকান সব ডিক্টেটরশিপ মেনলি excepting 2 or 3 like Libya, they were not. But Libya had its own gas and oil. So তারা ওই পে করতে পারতো, আপনার কাজে লাগাতো আমাদের লোকজনকে। সো এইভাবে তো আমরা কোনোদিন আমরা চিন্তাও করিনি যে এইসব ঝুঁকিতে আমরা পড়ব। কিন্তু অফ লেট ধরেন 1 বছরের ভেতরে পরিস্থিতি একদম বদলে গেছে মিডল ইস্টে বদলে গেছে। কেন? এটার কারণ হলো দুটো। প্রথম কারণ হলো আমেরিকান পলিসি বদলে গেছে। আমেরিকান পলিসি এখন ওরা এই মিডল ইস্টে যত ঝামেলাগুলো ওরা হাত ছেড়ে ওরা এদিকে চলে আসতে চাচ্ছে। ইরাক, আফগানিস্তান তারা ভাবছে যে ওরা তো এখন বেরিয়ে যাচ্ছে, তো ওই আর কিছু তারা ওখানে করতে চায় না। ওদের ওখানে আপনার মেডিটেরিয়ানে বড় বড় জাহাজ আছে, এয়ারক্রাফট ক্যারিয়ার, ওইগুলো থেকে তারা প্রোটেকশন দেয় এইসব ডিক্টেটরশিপদেরকে দিয়ে ওরা চলে আসতে চাচ্ছে। এটা একটা চেঞ্জ ইন পলিসি, মেজর চেঞ্জ ইন পলিসি, যেই জন্যে একটা অস্থিরতা এন্টায়ার মিডল ইস্টে আপনার হচ্ছে। এর মধ্যে হয়েছে যে ইরানের সাথে আমেরিকা আর ওয়েস্টের একটা দ্বন্দ্ব ছিল ওভার নিউক্লিয়ার ইস্যুস। ওইটা কিছুটা নেগোশিয়েট করে কিছুটা একদিকে একটু ঠান্ডার দিকে যাচ্ছে। কিন্তু তারপরে আসলো আরব স্প্রিং। আরব স্প্রিং এসে সব বদলে দিল আবার। আর তো সবাই তো কেউ তো আশা করেনি যে এরকম একটা ব্যাপার হবে মিডল ইস্টে, এবং এইটার পুরো ক্যারেক্টার অফ মিডল ইস্ট কিন্তু চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি যে নানা রকম তৈরি হয়েছে। কিন্তু এটা আমরা সবসময় পজিটিভ ভাবতাম আরব স্প্রিং, কিন্তু এটা কিন্তু ইট ইজ নট নেসেসারিলি পজিটিভ। এই আপনারা দেখেন ইজিপ্টে কি হলো, মানে আমরা দেখছি যে হয়তো একটা পজিটিভ পরিবর্তনের দিকে যাচ্ছে, কিন্তু আসলে সেটি
এমন দিকে যাচ্ছে যেটা হয়তো বা পৃথিবী এটাকে গ্রহণ করার জন্য প্রস্তুত নয় আর না, কি। প্রস্তুত নয় এবং এবং সেরকমই- মিডল ইস্টও না। এবং হ্যাঁ মিডল ইস্টও না, দেখেন না, আমি খালি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ইজিপ্টে হলো ইলেকশনে আসলো মুসলিম ব্রাদারহুড, জি, ওকে আপনি থাকতে দিলেন না। আমরা আসছি, আমরা ফিরে আসছি। আমরা একটু অধ্যাপক শাহিদুজ্জামান আপনার কাছ থেকে একটু জানতে চাই যে একটা পরিবর্তনের হাওয়া এলো এবং পরিবর্তনটা এমন অবস্থায় যাচ্ছে যেটি আমাদের দেশের মানে প্রবাসীরা যারা ওখানে আছেন, আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যদি বলি, সেটা আসলে একটা বিশাল চ্যালেঞ্জের মধ্যে। আপনি কিভাবে বলবেন? আমি অ্যাকচুয়ালি আমি বলতে চাইবো যে আমাদেরকে পুরা বিষয়টা বুঝতে হবে, অ্যান্টিসিপেট করতে হবে এবং এটা গ্রহণ করতে হবে যে আমাদের যে বিশাল একটা শ্রমশক্তি সেখানে রয়েছে, তাদেরকে এই চ্যালেঞ্জ ফেস করেই বাঁচতে হবে, থাকতে হবে এবং তাদেরকে আরও অনেক অনেক মানুষ বাংলাদেশ থেকে টেনে সেখানে নিয়ে যেতে হবে। কেননা ঠিক এই নীতিটাই কিন্তু গ্রহণ করেছে ভারত, নেপাল, এমনকি পাকিস্তান। আমরা জানি যে মধ্যপ্রাচ্যে অস্থিরতা রয়েছে, কিন্তু অস্থিরতার পাশাপাশি একটা স্থিতিশীল প্রক্রিয়া আরেকটা অস্থিতিশীল প্রক্রিয়া, দুটোই কিন্তু পাশাপাশি বিরাজ করছে। যেসব দেশগুলোতে অনেকটা রেজিমেন্টেড সোসাইটিস গড়ে উঠেছে, যেমন সৌদি আরব, জর্ডান, তারপর আরও মরক্কো, অন্যান্য এদিকে আপনার কাতার, এখানে এইসব দেশগুলোতে আপনি মোরাললেস একটা স্থিতি পাচ্ছেন। পাচ্ছি আর কি। সেখানে অরাজকতার পথ এখনো আসেনি। অনেকে বলছে, মিডল ইস্টার্ন স্কলারসরা, যে এখানে শেষে আসবে, পরে আসবে। মিডল ইস্ট স্কলাররা বলছে যে একটা আরব রেনেসা প্রক্রিয়া শুরু হচ্ছে, এটা একটা শিফট, একটা নতুন প্রজন্ম সামনে আসার ফলে। এখন কথা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে কিন্তু অনেকগুলো দেশে প্রচণ্ড ডেভেলপমেন্ট প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। লক্ষ লক্ষ মানুষ দরকার কাতারে, সৌদি আরবে, এবং সেরকম কিন্তু যে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা আমাদের এখান থেকে আমরা যখন দেখি, আমরা অনেকাংশেই নৈরাশ্য ভিত্তিক একটা চিন্তাধারা। এটা মোটেও ভালো না, এটা কাম্যও নয়। আমি মনে করি আমরা এই জায়গাটিতে আসবো যে আমাদের যে সামনের যে সম্ভাবনাগুলো আছে, সেগুলোকে আমরা কিভাবে ক্যাপিটালাইজ করতে পারি, কাজে লাগাতে পারি। আমি একটু মোহাম্মদ জামির আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে এই যে নেতিবাচক দিক আছে, যেমন আবার একটু নিজেদেরকে সহ্য করে টিকে থাকার বিষয়টিও আছে, যে কথাটি এসছে আর কি। এবং আমাদের কারো কারো ভিতরে এরকম প্রত্যাশা মনে হচ্ছে যে আমরা এত ঝুঁকি নিয়ে যাদেরকে পাঠাচ্ছি, তাদের নিরাপত্তা আমরা নিজেরা কতটা নিশ্চিত করতে পারছি, বা তাদের পরিবারকে কতখানি আশ্বস্ত করতে পারছি। আপনি বিষয়টাকে কিভাবে দেখবেন? আপনি কিছু বলার আগে ওর আশফাকের কথা শুনে মনে পড়লো, স্মল পক্স রোগটার বাংলা বসন্ত না? জি, তাই আরব বসন্ত যেটা হয়েছে, সেই সূত্র ধরে আমি বলবো একটা রোগ, একটা এটা আপনি চিন্তা করে দেখেন যে টিউনিশিয়ার থেকে নিয়ে টিউনিশিয়া, লিবিয়া, মিশর, সৌদি আরবিয়া, সব জায়গাতেই একটা মাত্র মধ্যপ্রাচ্যে একটা মাত্র দেশে এখনো পর্যন্ত কোনো রকম গণ্ডগোল কোনোভাবে তারা জড়িত নয়, এটা হচ্ছে ওমান। ওমানের তারা জড়িত নয়, কিন্তু ওনারা একটা দেশ আরেকটা দেশের কথা কেউ উল্লেখ করেননি, সেটা হচ্ছে বাহরাইন। বাহরাইনে কিন্তু শিয়া সুন্নি বিবাদের কারণে বেশ কিছু গন্ডগোল চলছে বেশ কিছুদিন যাবত। এবং ইতিমধ্যে আরেকটা বিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে যে এমিরেটসে তারা বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, এছাড়া আপনারা জানেন যে সৌদি আরবিয়ায় গত 6 মাসে যে আমাদের মেয়াদ উত্তীর্ণ অনেক ব্যক্তিবর্গ যারা গেছিল ওখানে বাংলাদেশি, তাদেরকে এমআরপি পাসপোর্ট না থাকার কারণে, বিভিন্ন কারণে তাদেরকে অনেককেই দেশ থেকে চলে আসতে বলা হয়েছে। বেশ কিছু লোকজনকে বলা হয়েছে ঠিক আছে তোমরা দেওয়া হলো, থাকলো, সব কিছু করো, কিন্তু বেশ কয়েকজনকে বলা হয়েছে তোমরা চলে যাও। এবং তারা সৌদি আরবে কিন্তু এখন আপাতত কোনো লোকজন এখান থেকে নিচ্ছে না। তো আমি যেটা বলবো, আপনি কামিং ব্যাক টু ইউর পয়েন্ট, সেটা হচ্ছে যে বাংলাদেশি যে সকল যেত, বর্তমান পরিস্থিতি আপনি যদি দেখেন, আমাদের এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার একটা মন্ত্রণালয় আছে, জি, তাই তো, আবার লেবার মন্ত্রণালয় আরেকটা আছে। তো তাদের সাথে বসে বেশ কিছুদিন যাবত আমি কয়েকজনের সাথে কথাও বলেছি। ওখানে একজন ভালো লোক আছে, মিকাইল শিপার, হি ইজ এ গুড ম্যান এবং হি ইজ ট্রাইং ইজ ভেরি বেস্ট।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব উনিও চেষ্টা করছেন, সচেষ্ট হচ্ছেন যাতে সরকারের মাধ্যমে লোকজন মিডলম্যানের মাধ্যমে না গিয়ে যাওয়া। কিন্তু আপনি দেখেন, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এই গত কয়েক মাসে কয়েকটা দুর্ঘটনা ঘটেছে। একটা হচ্ছে আপনাকে বলছিলাম কিছুক্ষণ আগে, ইরানের থেকে জি বেশ কিছু লোক ওখানে আটকে গেছিল, যাদেরকে র্যানসামেট করে রেখে দিয়েছিল, পরবর্তী তাদের ছাড়িয়ে দেশে নিয়ে আসা হয়েছে। জি ইরাকে একই অবস্থা। ইরাকে এখন লোকজন আটকে রয়েছে যারা উত্তরের দিকে ছিল, যারা অনেক লোকে পয়সা খরচা করে বিদেশে যায়, তারপরে আটকে যায় যদি সেখান থেকে তারা ভাবে যদি আমরা চলে আসি তাহলে আমাদের পয়সা ফেরত আসবে না, জায়গা জমি বিক্রি করে এসেছি, কী করে ফেরত দেবো, শোধ করবো ইত্যাদি। তৃতীয়ত হচ্ছে যে সিরিয়াতেও বেশ কিছু বাঙালি কিন্তু গেছে এবং আটকে গেছে, মারা গেছে এবং লেটেস্ট শুনলাম আমি যেটা গাজাতেও একজন বাঙালি মারা গেছে। মা বলেছে যে উনি কথা বলছিলেন ছেলের সঙ্গে, সেই সময় বোমা ফেটেছে, উনি আওয়াজ শুনেছেন, তারপর তার ছেলের গলা স্তব্ধ হয়ে গেছে। ইজিপ্ট থেকে, মিশর থেকে আমরা বেশ কিছু লোকজন ফেরত নিয়ে এসেছি, কিন্তু ইজিপ্ট হয়ে বাঙালিরা করে কি এখান থেকে মিশরে যায়, মিশর থেকে তারা দেওয়ালের মতো টপকে সেখান থেকে লিবিয়া যেত। আমরা এই বিষয়টা নিয়ে আসব, কারণ আমরা জানি যে অনেকগুলো জায়গাতে নানা রকমের হুমকি তৈরি হয়েছে, অনেক জায়গায় মৃত্যুর ঘটনা ঘটছে এবং আশঙ্কাজনক মৃত্যুর ঘটনা ঘটছে, কিন্তু এগুলো নিয়ে আলোচনা করব একটি ছোট্ট বিরতির পর। আমরা আসছি আবার ফিরে। দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা আলোচনা করছি মধ্যপ্রাচ্য বিষয় নিয়ে এবং আমাদের সাথে যারা আছেন তাদের আলোচনার থেকে আপনারা নিশ্চয়ই সামনের দিকে আরও নতুন কোনো তথ্যপাত্র পাবেন। ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আপনারা দেখছেন 24 ঘন্টা। আমাদের আজকের বিষয় অস্থির মধ্যপ্রাচ্য, ঝুঁকিতে প্রবাসীরা। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সময় বাংলাদেশের ঝুঁকিতে আছে। মোহাম্মদ জামির, আপনার কাছ থেকে যে জিনিসটা জানতে চাইব যে আমরা জানি যে ক্রস বর্ডার ক্ষেত্রে বা এজেন্ডায় আমাদের বাংলাদেশিরা অনেকেই ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে মিশরে এরকম ঘটনা ঘটছে, পত্রপত্রিকায় যেখানে এসছে যে বিভিন্ন দেশে ক্রস বর্ডার ঝুঁকিতে গিয়ে একসঙ্গে অনেকেই মৃত্যুর মুখে পড়ছেন, অনেকে আটকা পড়ছেন এবং এটি একটি বড় সমস্যা হয়ে গেছে। এবং অনেক সময় রেকর্ডও পাওয়া যাচ্ছে না, যে গেলেন হয়তো 70,000 কিন্তু সেই 70,000 কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না যে কোথায় তারা আছেন। আপনি কি এই বিষয়টি সম্পর্কে আমাদের একটু জানাবেন? এটা হচ্ছে কি বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে অনেক বাঙালি আগে ইউরোপে যেত, তারা যেত রাশিয়া হয়ে ইউরোপে যেত, তারা পরবর্তীতে ইরান হয়ে টার্কির থেকে গ্রিস হয়ে ইউরোপে যেত। পরবর্তী তারা শুরু করলো, তারা বললো যে আমরা মিশরে যাব, মিশর থেকে ওখান থেকে কায়রোর থেকে যেত আলেকজান্দ্রিয়া, সেখান থেকে মার্সা মাত্রু, সেখান থেকে যেত বেনগাজি, লিবিয়ার থেকে তারা সিসিলি এবং ওই অভিবাসন নিয়ে ইত্যাদি ইটালি ঢুকতো। এখন সমস্যা যেটা হয়েছে যে লিবিয়ার থেকে যারা ইল্লিগাল রেফিউজিজ, আপনি দেখেছেন পত্রপত্রিকা প্রায়ত থাকে, যেরকম 100 লোককে বাঁচিয়েছে ইটালিয়ান নেভি, তারা যাচ্ছিল সিসিলির দিকে, তারা উঠিয়ে সার্ডেনিয়ার দিকে ইত্যাদি ইত্যাদি। এখন সমস্যা হচ্ছে বাঙালি যারা অনেকে গেছিল মিশরে ওই ভেবে যে তারা মিশর থেকে লিবিয়া যাবে এবং লিবিয়ার থেকে ইউরোপে যাবে, তারা গেছে আটকে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা লিবিয়ায় মিশর ছেড়ে তারা লিবিয়ায় ঢুকেছিল কাজের সন্ধানে, এখন বেনগাজিতে যখন গিয়ে তারা পৌঁছলো, এখন সমস্যা হচ্ছে গত 2.5 মাসে বেনগাজি, মিসারেটা আর ট্রিপলি এখানে নিজেদের মধ্যে সাংঘাতিক আভ্যন্তরীণ কলহ চলছে এবং ওদের প্রধানমন্ত্রী পর্যন্ত এখন বর্তমানে মধ্যেখানে অন্তরীণ ছিল, প্রধানমন্ত্রী ঠিক মতো এখন নেই। সো there is no way they are getting the necessary security and support of the people inside Libya. এখন আগের বার যখন গন্ডগোল হয়েছিল লিবিয়া, সেখান থেকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন IOM এর মাধ্যমে সহায়তায় বাংলাদেশের প্রায় 25,000 ব্যক্তিবর্গ যারা ছিল লিবিয়ায়, তাদেরকে উড়িয়ে ফেরত নিয়ে আসা হয়েছিল। কিন্তু এবারে সেইটাও সম্ভব হচ্ছে না। কেন? এয়ারপোর্টে তারা অ্যাটাক করেছে কাদ্দাফিপন্থী লোকজন যারা, এবং কাদ্দাফির বিপক্ষে যারা আছে তারাও অ্যাটাক করেছে ট্রিপলি এয়ারপোর্ট আর বেনগাজি এয়ারপোর্ট। ওখানে প্লেন এখন নামতে পারছে না। আচ্ছা, বিশাল ঝুঁকি আর একটা বিশাল ঝুঁকি, এবং সেই কারণে বর্তমানে প্রায়
যে 22 থেকে 22,500 বাঙালি ওখানে আটকে রয়েছে লিবিয়ায়, বেশ কঠিন পরিস্থিতির মধ্যে তারা রয়েছে। তার মধ্যে কিছুটা চলে গেছে জেরবায়, ওখান থেকে বর্ডার ক্রস করে তারা টিউনিসিয়ায় পৌঁছেছে। কিছু কয়েকজন চেষ্টা করেছিল দক্ষিণের দিকে গিয়ে নিজেরের দিকে যাবার, কিন্তু সেখানে মরুভূমির কারণে তারা পারেনি। এবং তারা কিছু চেষ্টা করেছিল মিশরে ফেরত যেতে, সেটাও পারেনি, তারা আটকে গেছে বেনগাজির কাছে। তো আমি বলবো যে বর্তমান পরিস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা আছেন, যারা কনসুলার সেকশন দেখাশোনা করেন, তাদের উচিত হবে এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ারে যারা আছেন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে লিবিয়ার দূতাবাস যদিও এখানে আছে, তাদের নামে মাত্র আছে, কিন্তু মিশরের দূতাবাস আছে, মিশরের রাষ্ট্রদূত আছে, মিশরের রাষ্ট্রদূতের মাধ্যমে, মিশরের সম্ভাবনার মাধ্যমে একটা ব্যবস্থাপনা ঠিক করা, যাতে করে লিবিয়ার থেকে লোকজনকে মিশরে নিয়ে এসে মিশরের থেকে এসে তাদেরকে যেন প্রত্যাবর্তন করানো যায়, রিপ্যাট্রিয়েশন করানো যায়। আমরা সেই বিষয়টা নিয়ে আসবো। আমরা একটু অধ্যাপক শাহিদুজ্জামান আপনার কাছ থেকে একটা বিষয় নিয়ে আসছি। আপনি যে কথা বলছিলেন যে যেভাবেই হোক না কেন আমাদের যেমন লোক পাঠাতে হবে, রাখতেও হবে, আবার এটাও সত্যি কথা যে সংকটগুলো তো আছেই। একটা তথ্য আপনাকে দেই যে আমরা দেখেছি যে বিশেষ করে কয়েকদিন আগে প্রথম আলোর একটা অনুসন্ধান রিপোর্টে এসছে যে প্রচুর পরিমাণে লাশ আসছে মধ্যপ্রাচ্য থেকে, এবং শুধুমাত্র মধ্যপ্রাচ্য না, অন্যান্য জায়গা থেকে। এবং একটি স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় যে 2013 সালে 2496 জন প্রবাসীর মৃত্যুর কারণ তদন্ত করে দেখা গেছে মাত্র 159 ছিল স্বাভাবিক, বাকিটা ছিল অস্বাভাবিক, এবং 94% অস্বাভাবিকভাবে মারা গেছেন। এবং কিছু পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে যেমন 6 বছরে মোট 13,872 জন প্রবাসীর লাশ এসেছে বিভিন্ন দেশ থেকে, 4,209 জন এসছে সৌদি আরব থেকে, যেখানে কিন্তু রাজনৈতিকভাবে এরকম মারাটারা হচ্ছে না। তাহলে দেখা যাচ্ছে যে আসলে স্বাভাবিক মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু সবই আছে, মানুষ যেহেতু সেখানে আছে। আমাদের শ্রমজীবীরা তারা সব জায়গায় কি নিরাপদে আছেন? আমার কাছে তো মনে হচ্ছে যে এই সমস্ত জায়গাগুলোতে তারা এক ধরনের বড় ধরনের সংকটে ভুগছেন। তারপরেও আপনি তাদেরকে কিভাবে পাঠাতে চান, তাদের সেখানে রাখতে চান, আপনার কাছ থেকেই আমি জানতে চাই এই জিনিসটি। আপনার কথাটা শুনে যেটা আমি বুঝতে পারছি যে ক্যাজুয়ালিটিস বা মৃত্যু হার আগের তুলনায় বেড়ে গিয়েছে। এখন আপনাকে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পুরা মধ্যপ্রাচ্যেই কিন্তু যে সংঘাতের প্রক্রিয়া শুরু হয়েছে সেটা থেকে আমরা দূরে থাকবো এটাও আশা করা যায় না। এই যে মৃত্যু হার, এটা বাংলাদেশিদের যেমন মৃত্যু ঘটেছে, নেপালি, ভারতীয়রা তাদেরও এই ধরনের মৃত্যু ঘটছে। কথা হচ্ছে সেখানে আমাদেরকে আরও বেশি সজাগ, সচেতন ও জীবনযাত্রার প্রক্রিয়াকে আরও বেশি সহনশীলতার মাত্রায় নিয়ে আসতে হবে। এই সব হারে ডিপ্রেসড হওয়া এটা মোটেও কাম্য নয়। আমি মনে করি জামির ভাই যে কথা বলেছেন লিবিয়াতে যে তাদেরকে প্রত্যাবর্তন করে নিয়ে আসার কথা চিন্তা করা, এর সাথে আমি ঠিক রিলি একমত হতে পারছি না। লিবিয়াতে যে সংঘাত শুরু হয়েছে, এই সংঘাত মধ্যপ্রাচ্যে অন্যান্য অঞ্চলেও দেখা যাচ্ছে। এবং আমার কথা হচ্ছে যে আপনাকে এমন একটা কালচার ডেভেলপ করতে হবে বাঙালিদেরকে যে ভীত সন্ত্রস্ত হয়ে, প্রথমবার তারা অনেক বড় সংখ্যায় দেশে ফিরে এসেছিল এবং এরা গরিব, এরা ঘর বাড়ি অনেক কিছু বিক্রি করে ফেরত যায়। এখন কিন্তু সহজে তারা ফিরে আসতে চাইবে না। তারা জানে যে অভিজ্ঞতাটা হচ্ছে যে একবার ফিরে আসলে আপনি ভাবছেন যে বাংলাদেশ একটা নিরাপদ দেশ, ওই দেশে নিরাপত্তা নেই। কিন্তু আমার মনে হয় যে ওই অঞ্চলে থাকতে হলে আগামী বছরগুলোতেও কিন্তু এইসব প্রক্রিয়া দেখা যাবে। বাস্তবতা হচ্ছে যে সেখানে প্রচুর উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করছে, চীন সেখানে একটা বড় ভূমিকা পালন করছে। একটা ব্যাপার হচ্ছে কি যে ওই যে আমেরিকা সেখান থেকে অনেকটা সরে আসতে চাইছে, এই ধরনের কথা বলা হয়। আমেরিকা অনেকাংশে ল্যাটিন আমেরিকা থেকে সরে আসছে, এটা তাদের ব্যাকইয়ার্ড ছিল। চীন সেখানে বড়ভাবে ঢুকে পড়ছে, কিন্তু আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে সরে যাবে এটা চিন্তা করা আমার কাছে একটা অলীক কল্পনা মনে হয়। মধ্যপ্রাচ্যে মার্কিনীদের প্রচুর স্বার্থ রয়েছে। মধ্যপ্রাচ্যের যে তেল, লিবিয়ার তেল অত্যন্ত রিচ, অত্যন্ত কাম্য। ইউরোপের সাথে আমেরিকান কোম্পানিজগুলো কম্পিট করছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে। বাঙালিরা সেখানে কোনোভাবেই ফিরে আসবে বা ভ্যাকুয়াম সৃষ্টি করবে এটা আশা করা যায় না। এখন দেখেন, যখন কন্ডোলিজা রাইস প্রথমে গিয়েছিলেন সেক্রেটারি অফ স্টেট হিসেবে, তিনি কায়রোতে, রিয়াদে যে ওই প্রেসিডেন্ট বুশের সেক্রেটারি অফ স্টেট হিসেবে তিনি অনেক মূল্যবান কথা বলেছিলেন। একটা কথা ছিল
যে গত 50 বছর ধরে মধ্যপ্রাচ্যে গণতন্ত্র না দিয়ে আমরা স্থিতি দিতে চেষ্টা করেছি, কিন্তু 50 বছর পর আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আমরা গণতন্ত্র তো আনতেই পারি নাই, স্থিতিও আনতে পারিনি। এইরকম নৈরাশ্যজনক প্রেক্ষাপট থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অ্যারব স্প্রিংয়ের প্রক্রিয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল। ইসরায়েল সেখানে মাথা নেড়ে সম্মতি দিয়েছিল, এবং ক্লিন্টনের সময়, প্রেসিডেন্ট ওবামার সময় আমরা লক্ষ্য করি যে অনেকটা আশাবাদ জন্ম নিয়েছিল। আপনি মধ্যপ্রাচ্যের বিশেষজ্ঞদের সাথে কথা বলে দেখেন, তারা কিন্তু অন্যভাবে দেখবে এটাকে। মার্কিন যুক্তরাষ্ট্রে যারা অধ্যাপনা করছে, ফুয়াদ আজমির মতো আরও মারওয়ান আছে, তাদের আল জাজিরাতে তারা প্রায় সাক্ষাৎকার দেয়, এবং এইসব সাক্ষাৎকার থেকে একটা জিনিস বোঝা যায় যে এই যে রক্তক্ষয়, এটা কিন্তু সহজে চলে যাবে না, বিস্তৃতি পাবে। একটা দিন আসবে যখন সৌদি আরবও হয়তো এই বাস্তবতা ফেস করবে। আমরা অত্যন্ত নৈরাশ্যবাদ ব্যক্ত করি যখন আমরা দেখি ইজিপশিয়ান আর্মির যে ভূমিকা বা সৌদি রাজতন্ত্রের যে ভূমিকা ফিলিস্তিন প্রশ্নে, কিন্তু এই যে অসম ও অত্যন্ত আপত্তিকর যে নীতি তারা নিয়েছে, যেখানে ফিলিস্তিনিরা মারা যাচ্ছে, ব্যাপক আরব জনগণ কিন্তু এই প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে চেষ্টা করবে। বাংলাদেশের যে শ্রম, আপনি যাদের কথা বললেন মৃত্যু হচ্ছে, এটা কিন্তু একটা টাইনি ড্রপ অফ ক্যাজুয়ালিটি ইন দ্য এন্টায়ার ল্যান্ডস্কেপ অফ চেঞ্জ। এবং এটাই আমরা ভীত সন্ত্রস্ত হয়ে প্রত্যাবর্তনের কথা চিন্তা করব, সেটা কিন্তু মোটেও বাস্তবতা নয়। ভীত সন্তুষ্ট হয়ে প্রত্যাবর্তনের চিন্তা নয়, বিষয়টি হচ্ছে যে যারা কাজ করতে যাবেন তাদের নিরাপত্তার জায়গাটিকে কিভাবে নিশ্চিত করা যায়, সেটি হচ্ছে প্রধান প্রশ্ন। আমরা আপনার কাছে ছোট কথা, যে মধ্যপ্রাচ্য যেমন নিরাপত্তাহীনতা দেয়, তেমনি প্রচুর সম্ভাবনা দেয়, সম্পদ দেয়, যার ফলে আমাদের এই অর্থনীতি টিকে আছে। আমি সেই প্রসঙ্গটাই আসতে চাই। আমি আশফাকুর রহমান সাহেব আপনার কাছে বলতে চাই যে আসলে সত্যি কথা যে যারা নিজেদের জীবন দিয়ে, রক্ত দিয়ে, শ্রম দিয়ে উপার্জন করছেন, তাদের অর্থটাই বাংলাদেশে আসছে। আমাদের বাংলাদেশ ব্যাংকে প্রতি বছর প্রচুর পরিমাণে রেমিটেন্স জমা হচ্ছে, এবং আমরা বলছি যে আমাদের রিজার্ভের পরিমাণ বাড়ছে, সমস্ত রেকর্ড অতিক্রম করছে। সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাগুলোতে নিরাপত্তাকে নিশ্চিত করা, আস্থার জায়গাটি তৈরি করা, সেটি কিন্তু আমাদের সরকারের দায়িত্ব বা আমাদের সকলের দায়িত্ব। আমাদের এই জায়গায় কী করার আছে, যাতে আমরা আমাদের মানুষের ভেতরে সাহসটা দিতে পারি এবং নিজেদেরকে কৌশলভাবে টিকে থেকে এই জায়গাগুলোতে নিজেদের সক্ষমতা অনুযায়ী কাজ করার দিতে পারি, সেক্ষেত্রে কী করণীয় আছে? আপনার প্রথমত আমাদের যে দূতাবাসগুলো আছে মধ্যপ্রাচ্যে, আপনি একটা সার্ভে করেন, আপনি দেখেন যে কোন দূতাবাস হ্যান্ডেল করতে পারে এত হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক। কোন দূতাবাসের আমাদের পার্সোনাল আছে যারা এটা সম্বন্ধে জানে? প্রথম কথা, আরবি ভাষা বলতে পারে না। দ্বিতীয়ত, ওখানে থেকে ওদের কাজ আদায় করতে পারে না। বাংলাদেশিদের অনেক রকম কাজ আছে, তো কোনোটা খুব ডিফিকাল্ট, কোনোটা আবার অনেক সময় ইজিও হয় মোটামুটি, কিন্তু পারে না। আমাদের এই জায়গাগুলোতে সক্ষমতা বাড়ানো দরকার অনেক বেশি, অনেক বেশি, এবং এটার জন্য অনেক পয়সা আপনাকে দিতে হবে। এই যে এত টাকা পাঠাচ্ছে আপনি বলছেন, তাদের জন্য আমরা তো কিছু করছি না। আমরা তো কিছু করছি না। আমরা তো ওই, হ্যাঁ ঠিক আছে, ওই যে আমরা টক শোতে বলে যাচ্ছি, এইটা দিয়ে তো হবে না। আপনাকে একেবারে টাকা পয়সা ঢালতে হবে। এবং এই যে কটা আছে ওখানে হয়তো আবার কটা দূতাবাস আছে এই মিডল ইস্টে, যেটা আছে সৌদি আরবিয়ার, তো আমাদের যে আছে এমবেসি, এটা তো অনেক বড় করা উচিত। এই যে লেবার দেখে যারা, মানে বাংলাদেশিদের আপনার যারা স্বার্থ দেখে, প্রফেশনাল আপনার লোক হতে হবে, জানতে হবে যে কি সমস্যা, কার সাথে যোগাযোগ করলে হবে। জানি না তো, আপনি যদি বলে যে না এরা এইসব নিয়ে কথা বলে না, নিশ্চয়ই কথা বলে। অ্যাকচুয়ালি আমাদের এরকম অনুযোগটাও আছে যে যারা প্রবাসে থাকেন, যে তারা আমাদের দূতাবাসগুলো থেকে যে ধরনের সহযোগিতা পাওয়া দরকার, যে সমর্থনগুলো পাওয়া দরকার, সব জায়গা থেকে একরকম ভাবে বলি আপনাকে যে ওরা যেটা চাচ্ছে অতটা হয়তো দেওয়া যাবে না।
কিন্তু কিন্তু আমাদের অনেক কিছু করার বাকি আছে, করার বাকি অনেক আছে। কিছু, এবং এটা আমরা- লজ্জাজনক। মানে এখানে আমি একটা জিনিস যোগ করি, এটা অত্যন্ত আমরা 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 এই জায়গাটাতেই আবার আলোচনায় ফেরত আসবো, কারণ আমরা জানি যে এই জায়গাটা আমাদের আরো অনেক বেশি আলাপ করার দরকারও আছে। আমরা ফিরে আসবো একটা বিরতির পর। দর্শক মণ্ডলী, আমরা আলোচনা করছিলাম মধ্যপ্রাচ্য এজেন্ডা নিয়ে, এবং সেখানে আমাদের যারা প্রবাসীরা আছেন তারা ঝুঁকির বোঝে আছেন, সেক্ষেত্রে কি করা যায় এবং কিভাবে আমরা তাদেরকে আরো বেশি নিরাপত্তা দিতে পারি সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা ফিরে আসবো একটা বিরতির পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমরা দেখছি 24 ঘন্টা অনুষ্ঠান এবং আমাদের আজকের আলোচনার বিষয় অস্থির মধ্যপ্রাচ্য, ঝুঁকিতে প্রবাসীরা। আমরা বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের করণীয় আছে, বিশেষ করে যে প্রবাসীরা অর্থ উপার্জন করে আমাদের দেশকে সমৃদ্ধ করছেন, তাদের জন্য তাদের হয়তো চাহিদা অনেক বেশি, কিন্তু আমরা কি তাদের জন্য যে দায়িত্বটি পালন করার কথা সেটি করতে পারছি কিনা? আপনি যেটা বলছিলেন যে আশফাক রহমান সাহেব, যে আরো অনেক কিছু করার আমাদের বাকি আছে, আপনি যদি ওই জায়গা থেকে একটু আলোচনা না, করেন। আমি তো মনে করি যে অনেক কিছু করার বাকি আছে, আর এগুলো খুব প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত। জি, ওখানে ওদের কালচার আলাদা, আমাদের সাথে কোনো কালচারের কোনো সিমিলারিটি নাই, কাজ করার পদ্ধতি আলাদা, তারপরে ভাষা আলাদা। তো এগুলো যদি আমাদের লোকরা, এমবেসির লোকরা যদি না জানে এই কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে জিনিস আদায় করতে হবে, তাহলে তো একেবারে আমরা পিছিয়ে পড়ে যাব। দেখেন, আমাদের রাষ্ট্রদূত যারা আছে এক এক দেশে, এই রাষ্ট্রদূতের দায়িত্ব অনেক অনেক বেশি। ইউরোপে একটা রাষ্ট্রদূতের যতটা দায়িত্ব হয় ওর থেকে অনেক বেশি কিন্তু মিডল ইস্ট, নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক বেশি, এবং তাকে ঝুঁকি নিতে হবে। আমাদের এটাতে অনেক সময় দেখবেন যে লোক এমবেসিতে চলে এসছে, খেতে পায়নি বা কিছু একটা ঝামেলা, বেতন নিয়ে ঝামেলা হয়েছে, হ্যাঁ, চাকরি নিয়ে বা ঝামেলা দরজা হয়েছে। বন্ধ করে বসে আছে। ইউ ক্যানট ডু দ্যাট। কোনো কনসুলার রুলে নাই লেখা যে আপনার সিটিজেনকে আপনি এইভাবে ট্রিট করতে পারেন। আমরা করতাম না। আমি নিজেই অনেকগুলো দেশে ছিলাম যেখানে অনেক বাংলাদেশি ছিল। আমরা উই ট্রাই টু অ্যাটেন্ড ইচ অ্যান্ড এভরি কেস। খুব কষ্ট হতো আমাদের, কারণ লোক খুব কম। তো লোক বাড়াতে হবে, বাড়ান না। আমি এবং তো আমাদের বলি যে যে বিনিয়োগটি এখানে হ্যাঁ, মানে আমি করা তো বলি দরকার, যে তো নিশ্চয়ই। সরকারের কি হয়েছে? জি, আমি এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে অনেক দিন আগে আরেকটা টেলিভিশন প্রোগ্রামে 2 বছর আগে, তখন আমি বলেছিলাম যে এই বিদেশে যারা যাচ্ছে এ ব্যাপারেও একটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ প্রয়োজন। আচ্ছা, সে কারণে বলেছিলাম, তা আমাকে বললো যে প্রাইভেট সেক্টর বলতে আপনি কী বোঝাচ্ছেন? আমি বললাম প্রাইভেট সেক্টর বলতে যারা এই যে ম্যান পাওয়ারের ব্যবসা যারা করে, তারা তো লাভবান হচ্ছে প্রচুর, কোটি কোটি টাকা তারা লাভ করেছে অন্যদের উপরে বসে। তাই আমি বলছিলাম তাদের, মনে করেন মালয়েশিয়ার যখন কথাটা উঠলো, মালয়েশিয়ার মধ্যেখানে বেশ গন্ডগোল ছিল। মালয়েশিয়া প্রায় আমাদের 5 লাখ কর্মী ওখানে আছে। তাই আমি বলেছিলাম যে আমাদের সরকারের পক্ষ থেকে দূতাবাসে সবসময় যত কটা লোক থাকা প্রয়োজন তাদের দেখাশোনা করার, সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। 1 নম্বর হচ্ছে পয়সা কড়ির ব্যাপার, দ্বিতীয়ত হচ্ছে অত কটা লোক পাওয়া। কিন্তু আমি বলেছিলাম প্রাইভেট সেক্টর থেকে যদি প্রয়োজন পড়ে, প্রত্যেকটা দূতাবাসে যারা মনে করেন আরব দেশে যত আছে সেখানে আরবি জানা, যারা আছে ইটালিতে ইটালিয়ান জানা, যারা মালয়েশিয়ান ভাষা জানা, কোরিয়ান জানা কোরিয়ার জন্য, জাপানের জন্য জাপানি জানা ইত্যাদি, ওদের ওখান থেকে তারা প্রত্যেকটা দূতাবাসে অ্যাটাশি হিসেবে তারা লোক পাঠাবে, এবং তারা তাদের জন্যে যা কিছু পয়সা কড়ি খরচা হবে, তাদের দেখভাল সব পুরোটা ওই ম্যান পাওয়ারের যারা করে ব্যবসা তারা, তাদের অ্যাসোসিয়েশন থেকে বা তাদের তরফ থেকে তারা খরচাটা করবে, এবং দূতাবাসের সঙ্গে তারা সম্পৃক্ত থাকবে। যাতে করে আমি আপনাকে ছোট্ট উদাহরণ দিই, ইউএইতে প্রায় 10 লাখ বাঙালি আছে। সব কিছু কাগজপত্র সব কিছু কিন্তু আরবিতে করতে হয়। এখন আপনি আবুধাবিতে আমাদের একটা মিশন আছে, একটা দুবাইতে মিশন আছে, তো ওখান থেকে শারজার মধ্যে মধ্যে যায়।
কিন্তু যে কোনো একটা প্রস্তাব, যে কোনো একটা অ্যাপ্লিকেশন যদি করতে হয় আরবিতে, কার কাছে গিয়ে করবে, কে পড়বে? দূতাবাসে যারা পশ্চিমী তা আরবি জানে না। আচ্ছা, আচ্ছা, তৃতীয়ত পয়েন্ট যেটা, সেটা আরও খারাপ, সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের এখান থেকে মহিলা কর্মী অনেক যাচ্ছে, এবং কিছুদিন আগে লেবাননে মহিলা কর্মীদের নিয়ে এমন গন্ডগোল হলো যাতে করে কিনা আমাদের দূতাবাসের রাষ্ট্রদূত যিনি ছিলেন তাকে ফেরত আনা হয়েছে, তাই তো? এবং লেবানিজ রাষ্ট্রের যারা আছে প্রতিনিধি, তারা বিশেষ করে আমাদেরকে অনুরোধ করাতেই আমরা সেটা শেষ পর্যন্ত তাই হলো। মহিলাদেরকে বর্তমানে পাঠানো হচ্ছে বিভিন্ন জায়গায়, মালয়েশিয়াতে পাঠানো হয়েছে, হংকংয়ে পাঠানো হয়েছে, হংকংয়ে মারধর করে একজন মারাও গেছে, একজনকে গায়ে গরম পানি ঢেলে দিয়েছে, সে পুড়ে গেছে, তাই তো? আমরা পত্রিকায় পড়লাম। আমার মনে হয় আমাদের এখান থেকে মহিলা শ্রমিকদের বিদেশে পাঠানোর আগে খুব, এটা আমি মনে করি একদম স্থিরভাবে বিশ্বাস করি আমি, ওখানে যে দূতাবাস আছে তাদেরকে দিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে তাদেরকে দিয়ে একটা বিশ্লেষণ করে জেনে আসো তোমরা যারা এরা যেতে চাচ্ছে, অমুক জায়গায় যেতে চাচ্ছে, যেখানে তারা কাজ করবে তাদের ওখানে অনুসন্ধান করে এসো কীরকম পরিস্থিতি ইত্যাদি, টু ফাইন্ড আউট ওয়েদার ইটস সিকিউর এনাফ ফর দেম টু গো। সেই দূতাবাস সেটা করার জন্য সেইটা হচ্ছে প্রাইভেট সেক্টরের লোক ওখানে অ্যাপয়েন্ট করা, এবং সেখানে তারা যদি যায় এবং তাদেরকে অ্যাটাচ হিসেবে রাখা হয়, দে উইল গেট দ্য কনসুলার ফেসিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। তার মানে আমরা যদি এভাবে বলি যে কর্মক্ষেত্রের জায়গাগুলো, পরিবেশগুলো কেমন আছে না আছে, জানা দরকার তো। সেগুলো আমাদের দূতাবাসের সমস্ত দখলেই থাকা উচিত, এবং কর্মীদেরকে সহযোগিতার জন্য তাদের মানে আরো অনেক বেশি সক্ষমতা অর্জন করা দরকার। এক্ষেত্রে একটা বিষয় আমি আনতে চাই যে দেখেন, একটা দেশের পররাষ্ট্র নীতির যেসব ব্যর্থতাগুলো, সীমাবদ্ধতাগুলো রয়েছে, সেগুলো একটা গণতান্ত্রিক দেশে সবচেয়ে কার্যকর হচ্ছে যে পার্লামেন্টের যে নির্দিষ্ট কমিটি, সেই কমিটি কার্যকরভাবে সেটা আলোচনা করবে, তুলে ধরবে এবং কারেক্টিভ মেজার্স নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেবে। আমরা এমনকি ভারতের ক্ষেত্রেও, পাকিস্তানের ক্ষেত্রেও কিন্তু এই কালচার এখন ডেভেলপ করছে। আমাদের এখানে যে পররাষ্ট্র নীতি বিষয়ক যে পার্লামেন্টারি কমিটি রয়েছে, তার নেতৃত্বে থাকতে হবে এমন একজন ব্যক্তি যে সরাসরি মধ্যপ্রাচ্যে যায়, যে দেখে আসে প্রত্যেকটা দেশে যে ডাইনামিজম দেখা যাচ্ছে এবং যে ডিস্ট্রাকটিভ ডাইনামিজম দেখা দিচ্ছে, সেগুলোর সাথে পরিচিত হয়ে কারেক্টিভ স্টেপস নেয়া। আমরা কি তা দেখতে পাচ্ছি? আমাদের কি সেরকম প্রক্রিয়া রয়েছে যে ফরেন অফিস প্রত্যেকটা এমবেসিতে, যেটা ওই যে আশফাক ভাই বললেন যে ম্যান পাওয়ার বাড়ানোর জন্য নির্দিষ্ট ছক তৈরি করবে, নির্দিষ্ট মানুষ দেবে এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ চর্চা করে সেখানে অ্যারাবিক স্পিকিং ব্যক্তিদের দিয়ে কয়েকটা সীমাবদ্ধতা তো স্টার্টলিং, কল্পনা করা যায় না। একটা সময় ছিল আপনার, যখন বলা হতো যে জার্মানিতে নাকি 1.5 বছর না 2 বছর আমাদের কোনো রাষ্ট্রদূতই ছিল না। জার্মানি ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছিল, আমাদের রাষ্ট্রদূত ছিল না সেখানে, এবং আমরা এখানে বসে বসে খুব কমপ্লেসেন্ট, কেউই বদল করছিল না। আজকে দেখেন দুবাইয়ে নাকি বাংলাদেশি ভিসাই দেয়া হয় না। তারপর সৌদি আরবে ও কাতারে প্রচুর ইন্ডিয়ানস আর নেপালিজরা যাচ্ছে, আমাদের এখান থেকে রিক্রুটমেন্ট বন্ধ। এই প্রথম এই বছরে দেখা গিয়েছে যে আমাদের নাকি সৌদি আরব থেকে ইয়েটা ফল করেছে, সেই আমি টেলিভিশন টক শোতে দেখলাম। এবং মধ্যপ্রাচ্য থেকে কিছু আলোচক, কিছু ব্যক্তিত্ব এসছে একটা টেলিভিশন টক শোতে, তারা বলল যে আমাদের কূটনৈতিক ব্যর্থতা, সোজা সাপটা, কেন আমরা দুবাইয়ের সাথে সৌদি আরবের সাথে ব্রেক থ্রু করতে পারছি না ম্যান পাওয়ার পাঠাবার জন্য। এই বিষয়গুলো ঠিক করতে হলে আমাদের এখন যেভাবে দেশে পার্লামেন্ট কাজ করছে, এর পরেও কিন্তু পার্লামেন্টারি ফরেন অ্যাফেয়ার্স কমিটিকে অনেক বেশি অ্যাক্টিভেট করা সম্ভব, প্রয়োজন। এবং এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী নিজে থেকে যদি উদ্যোগ না নেন, তাহলে এই ধরনের কাজ ফরেন অ্যাফেয়ার্স কমিটিকে কার্যকর করা, আমি একটু বলতে চাচ্ছি, অ্যাড করতে চাচ্ছি। কেন আমাদের এরিয়া আছেন না, এই প্রধানমন্ত্রীর এর এনভয় আছেন একটা, স্পেশাল এনভয় আছে, ওনার কাজ কি? আবার প্রশ্ন, ওনার কাজ কি? ওনার কাজ যদি পলিটিক্যাল হয়ে থাকে তো ঠিক আছে, পলিটিক্যাল এনভয়। ওরে আমি ভেবেছি যে ওনাকে দেওয়া হয়েছে, এটা প্রধানমন্ত্রীর একটা ভালো বুদ্ধি, যে উনি একটা হেভি ওয়েট, উনি এটা, দ্যাটস দ্য কাইন্ড অফ ম্যান আমরা চাই, যে একটা হেভি ওয়েট, যে আমাদের সমস্যাগুলো, এই যে আমাদের এটা যে আপনার সৌদি বাদশার কাছে নাও যেতে পারলে
তার নিচের লেভেলে হ্যাঁ। প্রিন্সটেন্সদের কাছে যেতে পারবে একজন, গিয়ে কথা বলতে পারবে, ওনার সাথে লোক যাবে বা উনি গিয়ে এটা করবে। একটা ট্রিপ হয়েছে, একটা এরকম ট্রিপ হয়েছে, আমাকে উত্তর দেন। মানে অ্যাকচুয়ালি কি তাহলে এরকম আমরা বলবো যে আমাদের যেটা আমাদের- হচ্ছে মানুষ যাচ্ছেন, হ্যাঁ। তারা নিজেদের চেষ্টায় যাচ্ছেন এবং সেখান থেকে মানে নিজে আসছে। সব আর ফ্রিল্যান্সিং। আমরা সকলে মিলেই এটা হ্যাঁ, কৃতিত্ব এটা নেওয়ার করছি, চেষ্টা আর করছি। আমরা হা হা হু হু করছি। হা হা হু হু করলে হবে না, না। আমাদের স্পেশাল যখন রয়েছে তার তো উচিত ছিল তার তো উচিত যে এইসব সমস্যা আছে সৌদি আরবিয়াতে বা মিডল ইস্টে বা দুবাইতে ভিসা দিচ্ছে না কেন? আচ্ছা, আমরা মধ্যপ্রাচ্যের বিষয়টি যেটা জানি, কিন্তু আমরা জানি যেমন মালয়েশিয়াতে একটি ডেড ব্লক ছিল, সেটা ভেঙে যাওয়ার কথা, কিন্তু সেখানেও কিন্তু আগের মতো ধারায় কিন্তু জায়গায় আমাদের ভাঙবে না। গভর্নমেন্ট তরফ থেকে যতটা যাওয়ার উচিত ছিল, যতটা যাওয়ার কথা ছিল, ততটা যাচ্ছে না। এবং সেক্ষেত্রে নতুন মানে যেখানে সম্ভাবনা আছে সেই জায়গাগুলোই আমরা কাজে লাগাতে পারছি না, তাহলে নতুন বাজার কিভাবে পাবো? যেটা একটা জিনিস যেটা হয়েছে সেটা হলো আমাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে আমাদের একটুখানি স্কিলড লেবারের সংখ্যাটা বাড়ানো হবে। এবং আমাদের যে আরেকটা দিক আছে সেটা হচ্ছে ভোকেশনাল ট্রেনিং দেওয়ার জন্য যে প্রয়োজনীয়তা আছে সেটা কিন্তু আমরা করছি না। আপনি দেখেন ফিলিপিন্সের থেকে আমি একটা তফাৎটা বুঝিয়ে বলি। যখন আমি সৌদি আরবিয়া ছিলাম দেখতাম যে কোনো একটা পেট্রোল পাম্পের স্টেশনে আপনি যে ঢোকেন, যে লোকটা ঝাড়ু দিচ্ছে সে হচ্ছে বাঙালি, যে লোকটা পেট্রোলটা ভরছে গাড়িতে সে হচ্ছে পাকিস্তানি, যে লোকটা তার দেখাশোনা করছে সে হচ্ছে ইন্ডিয়ান, আর ভেতরে বসে যে অ্যাকাউন্টিং এর কাজটা করছে সে হচ্ছে শ্রীলঙ্কান। এবং এইটাই হচ্ছে মানে মূল পার্থক্য। আমরা এই জায়গাটিতে ফেরত আসবো যে আমাদের যে আমাদের যে শ্রমিক তাদের যে দক্ষতা সেটা অনেক বাড়ানো দরকার। এবং আমরা একটি বিরতির পর ফেরত আসবো। দর্শক মণ্ডলী আমাদের সঙ্গেই থাকুন এবং আমরা ফিরে আসছি একটি বিরতির পর আমাদের সর্বশেষ পর্বের জন্য। আমরা আলোচনা করছি মধ্যপ্রাচ্যের এজেন্ডা নিয়ে এবং সেখানে যারা প্রবাসীরা আছেন তারা যে ঝুঁকির মধ্যে আছেন সেই বিষয়গুলোকে নিয়ে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর। আমরা এই অনুষ্ঠানে ফেসবুকের মাধ্যমে অনেকের মতামত পেয়েছি এবং সেই মতামতগুলোর কিছু আপনাদের সকলের জন্য এবং দর্শকদের জন্য উপস্থাপন করছি। আমরা যে মতামতগুলো পেয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পিয়াস তালুকদার তিনি লিখেছেন, প্রবাসীদের নিরাপদ করতে সরকারকে আরও অনেক বেশি উদ্যোগী হতে হবে। তাদের নিরাপদ রাখা সরকারের দায়িত্ব, কারণ প্রবাসীরা আমাদের উন্নতি করছে। আরেকজন লিখেছেন সরোয়ার খান মাধবপুর থেকে, তিনি প্রবাসীদের শান্তি নিশ্চিত করতে না পারলে এটা হবে সরকারের এবং আমাদের সকলের ব্যর্থতা। প্রবাসী ভাইদের রক্ষা করার জন্য সমস্ত দায়িত্ব সকলকে পালন করতে হবে। তপু মণ্ডল লিখেছেন, প্রবাসীদের এত সহজেই দেশে ফিরিয়ে আনা অসম্ভব, তাদের যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া উচিত। প্রবাসীদের জীবনের নিরাপত্তা সরকারকে দিতে হবে। মাহফুজ প্রধান বলছেন, ইরাক থেকে ভারত তাদের শ্রমিকদেরকে ফিরিয়ে আনতে পারলো, কিন্তু আমরা পারলাম না। আমরা কি পারি না আমাদের ভাইদেরকে ফিরিয়ে আনতে? যত দ্রুত সম্ভব প্রবাসীদের দেশে ফিরিয়ে আনা উচিত বর্তমান সরকারের, এটাই সরকারের দায়িত্ব, এটা বলছেন মোহাম্মদ সাজু। আরেকজন বলছেন যে আমরা কোনো উদ্যোগ সরকারের তরফ থেকে দেখতে পাচ্ছি না। আরেকজন বলছেন প্রবাস থেকে যে আমরা প্রবাসে কেমন আছি সেটি খবর রাখার সরকারের উচ্চ পর্যায়ের কোনো লোক নেই, শুধু বলে রেমিটেন্স বেড়েছে, কিভাবে আসছে রেমিটেন্স তার কি খবর রাখে সরকার। আমাদের বিশেষ অনুরোধ সরকারের কাছে আমাদের প্রবাসীদের দিকে যেন বিশেষ নজর দেওয়া হয়, লিখেছেন সুমন মোল্লা। আমি আশপাশে আপনার কাছে চাই যে প্রবাসীদের নিজেদেরই আস্থার ঘাটতি আছে সরকারের প্রতি। খুবই আপনার কনফিডেন্সে ভোগে তারা। আপনার খেয়াল আছে কি এটা জানি না, এক সময় লেবাননে যখন যুদ্ধ হচ্ছিল, যুদ্ধের পরে অনেক বাংলাদেশি গেছিল ওখানে কাজ করতে, ওদেরকে ধরে নিয়ে যায় ইসরায়েল ধরে নিয়ে একটা ক্যাম্প ছিল, আনসার ক্যাম্প, ওটার মধ্যে রাখছিল। হ্যাঁ, তো আমি তখন ওখানে পোস্টেড মানে ওই কাছে ছিলাম, ইরানে ছিলাম। আমাকে বলা হলো যে ওদেরকে বের করে নিয়ে আসতে। তখন আমরা আইসিআরসি থ্রু দিয়ে জেট চার্টার করলাম সুইজারল্যান্ড থেকে। ওই জেট, আমরা তো ইসরায়েলিদের সাথে কথা বলি না,
আমাদের ডিপ্লোম্যাটিক লিঙ্ক নাই, কিন্তু থ্রু থার্ড পার্টি আমরা কথা বলে ওদেরকে বের করে দিয়ে আসলাম আনসার ক্যাম্প থেকে, দিয়ে প্লেনে চড়িয়ে দিয়ে দেশে ফেরত পাঠালাম। আপনাকে কিছু বন্দোবস্ত করতে হবে সরকারকে, যাতে স্ট্যান্ড বাই আপনার কিছু এয়ারক্রাফট, স্ট্যান্ড বাই তো আর রাখতে পারবে না, মানে অ্যাভেলেবল, যেমন আমরা চেষ্টা করে আমরা চার্টার করতে পেরেছি, তাহলে এরকম চার্টার কোম্পানির সাথে আমাদের রেডি রাখবে যে এখন লিবিয়াতে যে গন্ডগোল, তো এদেরকে বের করে আনতে হবে। তো তাহলে মানুষ বলবে যে না ভাই সরকার তো আছে, আমাদেরকে আমাদেরকে প্রয়োজনে দেখাশোনা ওরা করে। আছে, হ্যাঁ, প্রয়োজনে আছে। আছে। এটা আমরা সবসময় আইওএম আছে একটা ইন্টারন্যাশনাল মাইগ্রেশনের, এটা ওদের উপরে নির্ভর করি, বা কেউ যদি অনুদান দেয়, কেন আমার এত টাকা আছে, এদেরই টাকা দিয়ে তো এই আর্নিং হচ্ছে, এই রেমিটেন্স পাচ্ছে। বাংলাদেশ ব্যাংক কি করছে টাকা পাহাড়ে বসে? আমার প্রশ্ন ওই যে একটা দেশ, এই দেশের সিটিজেনদেরকে আপনাকে প্রোটেকশন দিতে হবে, এবং সেই জায়গায় না করতে পারলে আমরা আসলে এই জায়গায় সবাই বলছে তাই। আমাদের নৈতিক অধিকারটিও থাকে না থাকে তাদের না, কাছ কিছু থেকে। থাকে না, জি। সরকারকে এটা দেখতে হবে। আমরা প্রফেসর শাহেদুজ্জামান আপনার কাছ থেকে এটা জানতে চাই যে আসলে আমাদের যদি নৈতিক অধিকারকে প্রতিষ্ঠাই করতে হয়, তাহলে এই মানুষগুলোর প্রতি আমাদের সযত্ন দৃষ্টিভঙ্গি দেওয়া দরকার। আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখেন, সযত্ন দৃষ্টিভঙ্গির অর্থ এই হতে পারে না যে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে। আমাদের কিছু কিছু বন্ধু যে পাঠিয়েছে, তারা কিন্তু নিজেরাও জানে না যে এখানে যে বাবা মা কত কষ্ট করে, কত সম্পত্তি বিক্রি করে তাদের পাঠিয়েছে। আমার কিছু অভিজ্ঞতা হয়েছিল যে লিবিয়া থেকে যখন প্রথম ডিসপিউট হয়, যখন ফিরে এসেছিল, তাদের মধ্যে কিছু কিছু শ্রমিককে আমরা বিশ্ববিদ্যালয়ে ডেকেছিলাম তাদের ভার্সন শোনার জন্য। তারা অনেকেই কিন্তু আমাদেরকে অবাক করে দিয়েছে যখন তারা বলল যে আমরা চাচ্ছি নেটো এসে বম্ব করুক, যাতে আর ফ্রান্সের প্লেন এসে যখন বম্ব করলো এবং তখন আমরা নিরাপত্তা। তারা বলছে যে স্যার নেটো তো আসেই না, আমরা তো নেটোর জন্য চাচ্ছিলাম, অথচ আমাদের এখানে কিন্তু অনেকেই চিন্তা করছে যে নেটো সেখানে আগ্রাসন চালাচ্ছে, নেটোর বম্বিং করতে হবে। এই যে পারসেপশন এত ভ্যারি করে, তখন আমরা বুঝতে পারলাম যে এই মানুষগুলো তারা চাচ্ছিল যে ওইখানে তারা যেন টার্গেটস অফ ভায়োলেন্স না হয়, তারা যেন কিছুটা নিরাপত্তা চায়। আজকে যখন আমি অনুধাবন করি, যদি আমরা বলি যে প্লেন ভাড়া করে তাদেরকে দেশে ফিরিয়ে আনতে হবে, আমার কিন্তু টেম্পোরারিলি, কিন্তু তাদের তখন সবচেয়ে বড় উদ্বেগ হবে কিভাবে ফিরে যাব, আবার কারণ লিবিয়া ইজ এ গোল্ড মাইন, প্রচণ্ড রিসোর্সেস, জনসংখ্যা একদম ছোট। মানে আমাকে ভুল বুঝবেন না, আমি বলছি যে আমাদের দেশের যে শ্রমিক, সেখানে কিন্তু যদি সে স্বাভাবিকভাবে কাজ করার সুযোগটা পায়, আর চীনা কোম্পানিগুলো যদি তাদেরকে ঠিকমতো ব্যবহার করতে পারে, নিরাপত্তা দিতে পারে, একটা ব্যবস্থা তৈরি করতে পারে যে এই ধরনের সংঘাতের সময় তারা রিট্রিট করে কোথায় আশ্রয় পেল, আবার ফিরে আসলো, এটাই কিন্তু আমার মনে হয় তাদের সবচেয়ে কাঙ্ক্ষিত বাস্তবতা। এবং একজন মানে দর্শকও বলেছে যে এত সহজেই দেশে ফিরে আনা অসম্ভব, তাদের নিরাপদ স্থানে সরিয়ে পরবর্তীতে আসলে এই জায়গাগুলোতে ক্রিয়েটিভলি কাজ করা দরকার, যাতে আমরা সেখানে আমরা ব্যর্থ হচ্ছি। আমাদের কূটনীতিকদেরকে আরো বেশি করে ট্রেন আপ করে সেখানে ওই প্রসেসগুলো, ডাইনামিক এন্ডেভার্স বলা, সেগুলো নিতে হবে। ভারতের দিকে তাকাতে হবে যে ভারতীয় কূটনীতিকরা কি করছে, তাদের সাথে আমাদেরকে প্রতিযোগিতা করতে হচ্ছে। আলটিমেটলি মধ্যপ্রাচ্যে আমাদের মানুষগুলো যে যাচ্ছে, তারা ভবিষ্যতে আরো বেশি সংখ্যায় যেতে চাইবে, এটাই হচ্ছে আমাদের প্রাকৃতিক বাস্তবতা। আমরা আসলেই তৈরি করতে হবে। একটা আলোচনা ওপেন করেছি, এবং এই আলোচনাগুলো হয়তো আরো অনেক বেশি সময় ধরে চলতে হবে, কারণ এগুলো একটা বড় সংকট। আমি মোহাম্মদ জামির আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে আপনি যে কথাটি বলছিলেন প্রথমে, মানে এই বিরতি যাওয়ার আগে, যে আমাদের দক্ষতার জায়গাগুলোকে আরেকটু এন্ডোর্স করা দরকার, পাশাপাশি নিরাপত্তার যে জায়গাটি, বা আপনি যদি এই প্রসঙ্গটি বলেন, যে যাতে আমরা আগামীতে আরো অনেক বেশি লোককে পাঠাতে পারি এবং আরো অনেক বেশি দক্ষ লোককে পাঠাতে পারি, তাহলে অনেক ক্রাইসিসকে আমরা হয়তো নিজেরাই ম্যানেজ করতে পারি। আমাদের হাতে মোটামুটি একটা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনি যদি আমাদেরকে একটা আমার যেটুকু কথা সেটা হচ্ছে যে মনে করেন 10 লক্ষ লোক আপনার আছে, ধরা যাক সৌদি আরবিয়ার পূব দিকে ইস্টার্ন প্রভিন্সে, আর প্রায় 13 লক্ষ লোক আছে ওয়েস্টার্ন প্রভিন্সে,
সাদার্ন প্রভিন্সে হাদারমাউটের কাছে আর উপরে তাইফের কাছে আছে প্রায় আরো 2-2.5 লাখ। কিন্তু যদি আপনি বিশ্লেষণ করে দেখেন শতকরা 90% তারা একদম টোটালি আনস্কিলড। আচ্ছা, তো আমাদের যদি দক্ষতা বাড়ানো যায়, একটু ভোকেশনাল ট্রেনিং দেওয়া যায়, জি, তার আপনি চিন্তা করে দেখেন যে একজন লোক যে শ্রমিক রোজগার করছে 300 রিয়াল, $100 মাসে, সে তখন পাবে 600 রিয়াল যদি ইলেকট্রিশিয়ানের একটু কাজ করতে পারে, সে যদি একটু প্লাম্বিংয়ের কাজ করতে পারে, একটু ইলেকট্রিক সার্কিটরির কাজ করতে পারে। এগুলো কিন্তু ইউএইতে করছে তারা, কুয়েতে করছে তারা, কিন্তু সৌদি আরবে করছে না। দ্বিতীয় জিনিস যেটা সেটা হলো আমরা খুবই প্রান্তিক পর্যায়ে চলে এসেছি আর কি। দ্বিতীয় জিনিস যেটা সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে দক্ষতা বাড়ানো ছাড়াও আর নিরাপত্তা প্রদান করা ছাড়াও আমাদের আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যে ইল্লিগালভাবে জি, যাতে না থাকে সেইটা আমাদের রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা উচিত, চোখ রাখতে হবে, যাতে আমাদের মর্যাদার জায়গাটি আমরা নিজেরা রক্ষা এবং করতে পারি। এবং এই কারণে যাতে বিতর্কের সৃষ্টি না হয় জি। আমাদের শ্রমিকদের কারণে, যাতে করে কিনা অন্য শ্রমিক তাদেরকে নেওয়া থেকে লোকজন বিরত থাকে। খুবই চমৎকার একটা আলোচনা হলো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের যে শ্রমশক্তি বিদেশে থাকেন তারা অনেক ক্ষেত্রে অনেক মর্যাদাকে অর্জন করেন, কিন্তু কারো কারো কারণে আমরা অনেক সময় একটা হুমকির মধ্যে পড়ে যাই। মানে আপনি মনে রাখবেন যে এক গামলা দুধে এক ফোঁটা চুনা পড়লে পুরো দুধ নষ্ট আমরা হয়ে যায়। আমরা চাইবো যে এই অবস্থাগুলোর অবসান হবে, এবং আজকে যে পরামর্শগুলো এসছে সেই পরামর্শের ভিত্তিতে সরকারও উদ্যোগী হবেন, এবং আমরা মধ্যপ্রাচ্যে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, মধ্যপ্রাচ্য শুধুমাত্র নয়, সারা পৃথিবীতে বাঙালিরা যেখানে কাজ করছেন, বিশেষ করে প্রবাসী শ্রমিকরা যেখানে কাজ করছেন, তারা যেন মর্যাদার সাথে কাজ করতে পারেন সেটা আমরা আশা করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে মতামত দেওয়ার জন্য, এবং দর্শক মণ্ডলী আপনারা আমাদের সাথে ছিলেন এবং আপনারা সাথে থেকে আপনাদের মতামত দিয়েছেন এবং আলোচনা শুনেছেন। আমরা আশা করব যে সামনের দিকে সরকারও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এই জায়গাগুলো যে অস্থিরতাগুলো আছে যেখানে আমাদের করণীয়, সে করণীয়গুলোকে আমরা সম্পাদন করব। আজ এ পর্যন্তই, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামীকাল আপনাদের সাথে দেখা হবে 24 ঘন্টা অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকুন।